জামায়াত নানা অজুহাতে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ঠাকুরগাঁওয়ে সাংগঠনিক সফরে বললেন মির্জা ফখরুল, দ্রুত তফসিল দেওয়ার দাবি। নির্বাচনী ক্ষণ গণনা শুরু, 10 ফেব্রুয়ারির মধ্যে ভোট। কুমিল্লায় ইসি আনোয়ারুল। টাঙ্গাইলে নির্বাচন অফিস ভাঙচুরের ঘটনায় 2 বিএনপি নেতা সহ 120 জনের বিরুদ্ধে মামলা। এবং নির্বাচন ঘিরে ফায়দা হাসিলে চট্টগ্রাম বন্দর নিয়ে আন্দোলন, মন্তব্য নৌ উপদেষ্টা। ট্যারিফ ইস্যুতে আদালতকে বোঝাবে সরকার। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি লাইবা জান্নাত। জামায়াত নানা অজুহাতে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁওয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এর আগে আরও 2টি অনুষ্ঠানে জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন তিনি। দিনব্যাপী কয়েকটি অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর আসনের মানুষের ভোট প্রার্থনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও থেকে আরও জানাচ্ছেন মোকাররম হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আর ভোটে দাঁড়াবেন না এমন ঘোষণা আগেই দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই রাজনৈতিক জীবনের শেষ নির্বাচনে ভোট প্রার্থনায় নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও সদরের শহর, উপশহর আর জনপদ চষে বেড়াচ্ছেন বর্ষিয়ানেই রাজনীতিবিদ। পাচ্ছেন জনগণের অভূতপূর্ব সাড়াও। নিজ এলাকায় নির্বাচনী সফরের দ্বিতীয় দিনের শুরু হয় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে। ৭১-এর মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেবার চেষ্টা ও নির্বাচন পিছিয়ে দেবার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম। দ্রুত নির্বাচনের তফসিলও দাবি করেন তিনি। আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। তিনি অতি দ্রুত আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচনের তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। এরপর সদর উপজেলার রুহিয়ায় আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন বিএনপির এই শীর্ষ নেতা। এ সময় মতবিনিময় সভা রূপ নেয় জনসভায়। রাজগাঁও, ঢোলারহাট ও সেনুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে যোগ দেন বিএনপির নেতাকর্মীরা। বক্তব্যে ৭১-এর মুক্তিযুদ্ধ, ২৪শে জুলাই বিপ্লব, রাজনৈতিক দলগুলোর আন্দোলন ও ঐক্যমত কমিশনের প্রসঙ্গ টানেন মির্জা ফখরুল। বলেন, জোর করে বিএনপিকে কিছু চাপিয়ে দেওয়া যাবে না। নির্বাচনের দিনই গণভোটের দাবিও করেন তিনি। যে বিষয়টা আমার দেশের লোক এখনো বুঝে না, যে বিষয়টার সঙ্গে পরিচিত না, সেই জিনিসটা চাপায় দেওয়ার জন্য ওরা চেষ্টা করতেছে। চেষ্টা শুধু না, রাস্তায় মিছিল করেছে, ৭টা-৮টা দল একসাথে হয়েছে, হয় কয় যে আগত দিবা হবে, এগুলা নাহলে হবে নি। ভোটটা দেন না ভাই, কে কয়টা ভোট পান, তারপর দেখবো আপনারা কে কত বড় শক্তিতে আছেন। ভোটে যদি জিতে যান 100 বার করবেন পিয়ার। একটি দলকে দেশের মানুষ কখনোই সঠিক পথে পায়নি মন্তব্য করে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর কঠোর সমালোচনা করেন তিনি। জামাতে ইসলাম বলছে পিয়ার ছাড়া আমরা নির্বাচনে যাব না। প্রত্যেকে মিছিল করতেছে, ঘেরাও করতেছে। পিয়ারটা কি বুঝেন? পাশাপাশি বিএনপিকে মুক্তিযোদ্ধার দল উল্লেখ করে ভোট প্রার্থনা করেন বিএনপি মহাসচিব। মোকাররম হোসেন, এখন ঠাকুরগাঁও। নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আগামী 5 থেকে 10 ফেব্রুয়ারির মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। কুমিল্লায় নির্বাচনী কর্মশালার পর গণমাধ্যমে এই তথ্য জানান তিনি। এর আগে সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি সম্মেলনে দিনব্যাপী কর্মশালায় অংশ নিয়ে বলেন, জাতিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে। নির্বাচন কমিশন সচিবালয়ের আয়োজনে সম্মেলনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জ এবং সমাধান বিষয়ক আলোচনা করা হয়। বলেন, আগামী নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে প্রভাব বা চাপ মুক্ত থেকে প্রশাসনের সবাইকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। এককভাবে ভালো নির্বাচন সম্ভব নয় জানিয়ে সবার সম্মিলিত প্রচেষ্টা কামনা করেন ইসি আনোয়ারুল ইসলাম। আজকে থেকে যদি হিসাব করেন, কাউন্টডাউন কিন্তু আমরা শুরু করে দিয়েছি। 85 থেকে 90 দিনের ভিতরে আপনার নির্বাচনটা ইনশাল্লাহ হবে।
সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসানো এবং ওই শহরের বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় চেকপোস্ট বসানো, যাতে করে বহিরাগত কোনো দুষ্কৃতিকারী আমাদের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির হুমকি না হয়, সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অলরেডি শুরু করে দিয়েছি। টাঙ্গাইলে গোপালপুরে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুর করেছে স্থানীয়রা। সোমবার দুপুরে কাজ না করার অভিযোগ তুলে আওয়ামী ট্যাগ দিয়ে হামলা করা হয়। এ ঘটনায় পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ 6 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 12 জনকে আসামি করে মামলা করা হয়েছে। এর আগে উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামকে মারধর করা হয়। হামলায় আহত হয়েছে আরও 3 জন। আহতরা জানান, কয়েকজন নেতাকর্মী এসে আওয়ামী লীগের ট্যাগ দেয় এবং তাদের কাজ করা হচ্ছে না এমন অভিযোগ তুলে গালিগালাজ শুরু করে। পরে এক পর্যায়ে অফিস ভাঙচুর ও কর্মকর্তাকে মারধর করে তারা। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা হাসিলে চট্টগ্রাম বন্দর নিয়ে আন্দোলন সংগ্রাম চলছে বলে দাবি করেছেন নৌ উপদেষ্টা। সকালে লালদিয়ার চরে নতুন কন্টেইনার ইয়ার্ড সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করে নৌ উপদেষ্টা বলেন, ব্যবসায়ীরা তাদের স্বার্থে ট্যারিফ বাড়ানোর বিরোধিতা করছে। এনসিটির মতো লালদিয়াকেও বিদেশি অপারেটরের হাতে ছেড়ে দেওয়ার কথা জানান তিনি। হাজারা শিউলির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 52টি সেবা খাতে এক লাফে গড়ে 41% ট্যারিফ বাড়ানো এবং নিউমোরিং কন্টেনার টার্মিনাল সহ প্রস্তাবিত বিভিন্ন টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়ার সরকারি সিদ্ধান্তে কয়েক মাস ধরে উত্তপ্ত চট্টগ্রাম। 15ই অক্টোবর থেকে বন্দর বর্ধিত হারে মাসুল আদায় শুরু করলেও থামেনি আন্দোলন। এর মধ্যে বর্ধিত ট্যারিফের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে মেরিটাইম ল সোসাইটি নামে একটি সংগঠন। সেই সঙ্গে সবার সাথে আলোচনা করেই যৌক্তিক ট্যারিফ নির্ধারণের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয় বন্দর ব্যবহারকারীদের সংগঠন পোর্ট ইউজার ফোরাম। সোমবার লালদিয়ার চরে কন্টেনার ইয়ার্ড উদ্বোধন করে নৌ উপদেষ্টা বলেন, ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে ট্যারিফ বাড়ানোর বিরোধিতা করছে। এই বিষয়ে আদালতকে বোঝানো হবে। চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে এনসিটি লালদিয়া কন্টেনার টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়া হচ্ছে মন্তব্য করে বলেন, রাজনৈতিক ফায়দা নিতে বিভিন্ন পক্ষ আন্দোলন করছে। যারা কথা বলে তারা জেনে কথা বলেন, যত রকম সুবিধা চান সবসময় তো সব সুবিধা দেওয়া যায় না। আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। কিন্তু এই ট্যারিফের ব্যাপারে কোর্ট নির্দেশ দিয়েছে, আমরা কোর্টের নির্দেশ মেনে 1 মাস বন্ধ রাখবো। কিন্তু কোর্টকে ডেফিনেটলি আমরা বোঝাবার চেষ্টা করবো যে আমরা এটা বাড়ালাম। দর নিয়ে সমঝোতা না হওয়ায় লালদিয়া কন্টেনার টার্মিনাল নির্মাণে এপিএম মুলার সাময়িকভাবে পিছু হটেছে জানিয়ে আলোচনার মাধ্যমে সমঝোতার আশা প্রকাশ করেন উপদেষ্টা। আশা করি যে এপিএম টার্মিনাল যদিও সাময়িকভাবে তারা আলোচনাকে শেষ করে তার পজ দিয়ে মাঝখানে চলে গেছে, কিন্তু আমার মনে হয় যে আমরা তাদের সাথে ভালো নেগোসিয়েশন করতে পারবো। এই সময় বন্দর চেয়ারম্যান জানান, বে টার্মিনাল লালদিয়া টার্মিনালের সাথে রেল, সড়ক ও নৌপথে কার্যকর যোগাযোগ গড়ে তুলতে বিশ্বব্যাংক, এডিবি সহ উন্নয়ন সহযোগীরা কাজ করছে। এই জায়গাটা যেটা দেখছেন, এটা গত 3-4 বছর ধরে এভাবে পড়ে আছে বিভিন্ন ধরনের এখানে টানাপোড়েনের কারণে। তো সেই জন্য আমরা চাচ্ছি এই জায়গাটাকে একটা পূর্ণাঙ্গ একটা আন্তর্জাতিক মানের একটা অপডক হিসেবে পরিচালনা করার জন্য। এবং এখানে আমরা এলসিএল কার্গোগুলো অপারেট করতে পারবো, যেহেতু আমাদের সিএফএস শেড আছে এবং পাশে আমরা ইয়ার্ডের সম্প্রসারণ করলে এখানে মেন যে ঢাকা চিটাগং হাইওয়ের সাথে ট্রাফিকের সাথে কোনো সমস্যা হবে না এবং এই জায়গা করলে আমাদের এফিসিয়েন্সি গেইন অনেক বেড়ে যাবে। আমার মনে হয় এই জায়গাটা দিয়ে হয়তো আমরা অ্যারাউন্ড 30% গেইন করতে পারবো। কাস্টমসের অকশন শেড পরিদর্শন করে বন্দরে পড়ে থাকা পণ্য দ্রুত নিলামে বিক্রির জন্য মামলা সহ অন্যান্য জটিলতা নিরসনের নির্দেশ দেন উপদেষ্টা। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। বকেয়া পাওনা পরিশোধ না করে একযোগে 3 কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন
কারখানার শ্রমিকরা। এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা। সকালে আশুলিয়ার DEPZ এলাকায় নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন পোশাক কারখানার শ্রমিকরা। পরে নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। এক পর্যায়ে জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পোশাক শ্রমিকদের অভিযোগ, বকেয়া পরিশোধ না করেই সাউথ চায়না ব্লিচিং টেক্সটাইল লিমিটেড, অ্যাক্টর স্পোর্টিং লিমিটেড ও গোল্ড টেক্স গার্মেন্টস লিমিটেড কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কর্ণফুলী নদীর বালুমহাল নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী আব্দুল হাকিম হত্যাকাণ্ড হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভাড়াটে খুনি অংশ নেয় কিলিং মিশনে। এখন পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণে দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। ফয়সাল করিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সাদা প্রাইভেট কার লক্ষ্য করে গুলি ছুঁড়ছেন হেলমেটধারী। গত অক্টোবরে চট্টগ্রামের মদুনাঘাটে বিএনপি কর্মী মোহাম্মদ আব্দুল হাকিমকে প্রকাশ্যে হত্যার ভিডিও রাউজানের গ্রুপিং রাজনীতির ভয়াবহতার এক বর্বরোচিত উদাহরণ। গত 14 মাসে এমন 12টি রাজনৈতিক হত্যাকাণ্ডে রাউজান এখন ভীতি আর আতঙ্কের জনপদ। মূলত কর্ণফুলী নদীর বালুমহাল নিয়ন্ত্রণ ও স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড। কিলিং মিশনে অংশ নিয়েছিল ভাড়াটে খুনিদের 2টি দল। এই ঘটনায় গত 10 দিনে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে তাদের জবানবন্দির তথ্যে রোববার নতুন করে পুলিশের হাতে ধরা পড়ে 2 সন্দেহভাজন। উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত বিপুল পরিমাণ বিদেশি পিস্তল, রিভলভার, গুলি ও মোটরসাইকেল। আমরা চৌধুরীরহাট একটি বাড়িতে অভিযান করে আমরা গতকাল সর্বপ্রথম 4টি বিদেশি পিস্তল, একটি রিভলভার এবং প্রচুর সংখ্যক গোলা বারুদ প্রথমেই আমরা রিকভারি করতে সক্ষম হই। 5 আগস্টের পর রাজনৈতিক কোন্দলে রাউজান এখন ভীতি আর আতঙ্কের জনপদ। পুলিশের দাবি এখানে 6 থেকে 7টি সন্ত্রাসী গ্রুপ সক্রিয়, যারা নানা সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভাড়াটে খুনি হিসেবে কাজ করে। এই অপরাধ বিশ্লেষণ করলে দেখা যায় রাউজানে আমরা 6টির মতো গ্রুপ বর্তমানে তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত হচ্ছে। এই 6টি গ্রুপ আবার আরও 2-1টা গ্রুপের নাম শোনা যায় যে 6টা বা 7টা গ্রুপ হয়। তাদের মধ্যে কিন্তু তারা টার্গেট কিলার হিসেবে কাজ করে, তারা ভাড়াটে খুনি হিসেবে কাজ করে। পুলিশের দাবি প্রতিটি হত্যা, হামলা ও সংঘর্ষের পর গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে সফলতা দেখিয়েছে তারা। তবে পার্বত্য চট্টগ্রামের সাথে ভৌগোলিকভাবে যুক্ত পাহাড় ও রাজনৈতিক মদদে রাউজান হয়ে উঠেছে সন্ত্রাসীদের জন্য নিরাপদ আশ্রয়। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। শিক্ষকরা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। এতে শঙ্কা প্রকাশ করেন অভিভাবকরা। আর স্কুল বন্ধ থাকায় খেলাধুলা করে সময় কাটছে ক্ষুদে শিক্ষার্থীদের। সহকর্মীদের পাঠানো তথ্য ছবি নিয়ে প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সকাল থেকে দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয় শিক্ষার্থীরা। ক্লাস না হওয়ায় শ্রেণীকক্ষে বসে সহপাঠীদের সঙ্গে অলস সময় কাটে তাদের। কোথাও কোথাও বিদ্যালয়ের মাঠে চলে খেলাধুলা। তবে রোববারের চেয়ে উপস্থিতি অনেকটাই কম। শিক্ষার্থীদের মতো শিক্ষকরাও বিদ্যালয়ে হাজির হন, তবে শ্রেণী কার্যক্রমে অংশ নেননি তারা। অনেক বিদ্যালয়ে কর্মবিরতি লিখে অফিস কক্ষে অবস্থান করেন শিক্ষকরা। দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ তাদের। অবিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। আমরা পাঠদান বিরতিতে আছি। আমরা আমাদের যে ভাইয়ের বোনেরা ওখানে অবস্থান করতেছে, তারা প্রচুর কষ্ট করতেছে, তারা আমরণ অনশন করতেছে, তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা কর্মবিরতিতে আছি। কেন্দ্রীয়ভাবে ওরা যা করবে আমরাও তাদের সাথে একমত, এবং প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি চালিয়ে যাব। শহীদ মিনার থেকে যে সমস্ত নির্দেশনা দিয়ে যাবেন আমরা তাদের সাথে একত্রতা ঘোষণা করছি। একইভাবে বরিশালেও কর্মবিরতি পালন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শ্রেণীকক্ষে পাঠদান না থাকায় বাড়ি ফিরে যায় অনেক শিক্ষার্থী। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষকরা। এটা আমি মনে করি দশম গ্রেডের সকল শিক্ষকদের ন্যায্য দাবি, অনেক দিনের দাবি এটা। একজনের চাকরিতে এই পয়সায় সারাদিন শ্রম দেওয়া তো সম্ভব হয় না। টাঙ্গাইলেও প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনির্দিষ্টকালে কর্মবিরতি চলছে। পাঠদান ব্যাহত হওয়ায় সন্তানদের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা প্রকাশ করেন অভিভাবকরা। বাচ্চাদের একটু লেখাপড়া মোটামুটি ধারণ ক্ষমতার দিকে চলে আসছিল, কিন্তু আবার এই বন্ধ থাকার কারণে লেখাপড়া অনেক ক্ষতি হচ্ছে। বন্ধ থাকলে তো বাসায় লেখাপড়া করবে না বাচ্চারা।
এছাড়া কিশোরগঞ্জ ও হিলিসহ সারা দেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতিতে বন্ধ রয়েছে শ্রেণী কার্যক্রম। 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রেণী কার্যক্রমে অংশ না নেয়ার ঘোষণা শিক্ষকদের। সাদ ইসলাম শামস, এখন। সাভারের ধামরাইয়ে অভিযান চালিয়ে 4 ইট ভাটা মালিককে 3 লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে 3 কারখানার চিমনিও। সকালে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানুল ইসলামের নেতৃত্বে উপজেলার ভাড়ারিয়া ও ধামরাই সদর ইউনিয়নে এই অভিযান চালানো হয়। এ সময় মেসার্স ডিবিসি, বিবিসি, স্টাইল ও নূর ব্রিক্সকে 3 লাখ টাকা করে মোট 12 লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে HMB, ন্যাম ও 4 স্টার ব্রিক্সের চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ধামরাই উপজেলায় বায়ু দূষণ প্রতিরোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছে। চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের বাজারে অভিযান চালিয়ে 3 প্রতিষ্ঠানকে 12,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। পণ্য ক্রয়ের রসিদ না থাকায় তাদের জরিমানা করা হয়। ভোক্তা অধিকার জানায়, খাতুনগঞ্জে পণ্য ক্রয়ের রসিদ থাকে না বহু আড়তে। এতে কি দামে পণ্য কেনা হয় তা জানা যায় না। ভোক্তা অধিকার আরও জানায়, পাবনা থেকে দেশি পেঁয়াজের ব্যাপারীরা খাতুনগঞ্জে আসে, কিন্তু কোনো ব্যাপারীকে খুঁজে পাওয়া যায় না। তাদের কোনো ঠিকানাও থাকে না। এভাবে নাম পরিচয়হীনভাবে ব্যবসা করা যাবে না বলে জানান তারা। বলেন, কৃষক পর্যায়ে যেখানে বেচাকেনা হয় সেখানেও অভিযান হবে। ক্রয় বিক্রয়ের রসিদ ছাড়া ব্যবসা করা যাবে না। দর্শক, এই ছিল এখন জনপদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।